তো ফাইনালি এটা হতে চলেছে এই বছরের সামার স্ল্যাম স্পেশালের এপিসোড 5, মানে শেষ এপিসোড। আর এই এপিসোডে আমি কথা বলতে চলেছি বেঁচে থাকা বাকি দুটো ম্যাচের, যার মধ্যে প্রথম ম্যাচ হলো স্যামি জেন ভার্সেস ক্যারিয়ান ক্রসের ম্যাচ, আর সেকেন্ড ম্যাচ হলো একটা ট্যাগ টিম ম্যাচ যেখানে রোমান রিংস আর জে উসো ফেস করতে চলেছে ব্রন ব্রিকার আর ব্রনসন রিডকে। আর বাকি প্রত্যেকটা ম্যাচকে নিয়ে আমি এর আগের এপিসোডগুলোতে কথা বলেছি, তো তোমরা চাইলে সেগুলোকে গিয়ে চেক আউট করতে পারো। আর আমি এই পুরো সামার স্ল্যাম স্পেশালের একটা প্লে লিস্টও বানিয়ে রেখেছি, তোমরা সেখানে গিয়েও এই ভিডিওগুলোকে চেক আউট করতে পারো, মানে প্রত্যেকটা এপিসোডকে চেক আউট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর বেশি দেরি না করে আজকের এই এপিসোড 5, মানে শেষ এপিসোডটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু ম্যাচগুলোকে নিয়ে কথা বলার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস বলে রাখি যে আজকে হয়তো এই এপিসোডগুলো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আজকের এই লাস্ট এপিসোডটা রিলিজ হওয়ার পর কালকে চ্যানেলে সামার স্ল্যামকে নিয়ে আমার ফাইনাল প্রেডিকশন কি সেই ভিডিও চলে আসবে, মানে যেখানে আমি আমার ফাইনাল প্রেডিকশনগুলো নিয়ে কথা বলবো প্রত্যেকটা ম্যাচের। এই এপিসোডগুলোতে তো আমি ম্যাচগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু সেই ম্যাচগুলোর ফাইনাল রেজাল্ট কী হতে পারে বলে আমার মনে হচ্ছে সেটা নিয়ে আমি আমার ফাইনাল প্রেডিকশন ভিডিওতেই কথা বলবো। তো সেই ভিডিওটা কালকে চ্যানেলে আসবে, তো সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো। আর একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখে থাকো, তাহলে তোমরা যদি কমেন্ট সেকশনকে সোয়াইপ করো তাহলে একটা হাইপ বাটন পাবে, সেটা পারলে একবার ক্লিক করে দিও, তাহলে চ্যানেলের হয়তো কিছু সুবিধা হতে পারে। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও সেই হাইপ বাটনটা অবশ্যই একবার প্রেস করে দিয়ে যাও। আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। তো আর এই ভিডিওটাকেও যেতে যেতে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাও। তো আর বেশি দেরি না করে এবার ম্যাচগুলোকে নিয়ে কথা শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক স্যামি জেন ভার্সেস ক্যারিয়ান ক্রসের ম্যাচকে নিয়ে। এবার দেখো, এই ম্যাচটায় হয়তো কোনো চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন নেই বা এই ম্যাচটার সেরকম কোনো স্টিপুলেশন নেই, কিন্তু এই ম্যাচটায় যেটা অন দ্য স্টেক আছে সেটা হচ্ছে ক্যারিয়ান ক্রস সবার সামনে স্যামি জেনের আসল রূপকে বের করতে চাইছে। মানে স্যামি জেন এই যে একটা ভালো মানুষের মুখোশ পড়ে আছে ক্যারিয়ান ক্রসের মতে, সেই মুখোশটাকে ক্যারিয়ান ক্রস টেনে ছিঁড়তে চাইছে। আর ক্যারিয়ান ক্রস বলতে চাইছে যে স্যামি জেন যতটা ভালো হওয়ার ভান করছে অতটা ভালো সে নয়, আর সেটাকেই ক্যারিয়ান ক্রস স্যামি জেনের মুখ থেকে বলাতে চাইছে। মানে স্যামি জেনকে বলছে টেল দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ। এবার এই সত্যিটা কি সেটা আমরা কেউ জানি না, সত্যিই কি স্যামি জেন ভান করছে ভালো মানুষের সেটা তো ক্যারিয়ান ক্রসই জানে, মানে ক্যারিয়ান ক্রসই সেটা প্রমাণ করতে চাইছে। তো এবার বলি যে এই ম্যাচের রেজাল্ট কী কী হতে পারে। এবার দেখো, স্যামি জেন এমন একজন সুপারস্টার যাকে ডাব্লিউডাব্লিউই খুবই প্রোটেক্ট করে চলে, মানে আমরা সব ক্ষেত্রে দেখি না যে স্যামি জেন অত সহজে হেরে যাচ্ছে। এমনকি স্যামি জেনই সে যে কিনা উসোসদেরকে হারিয়ে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিল কেভিন ওয়েন্সের সাথে, আবার গান্থারকে ডিথ্রোন করেছিল রাসেলমেনিয়ায়। তো স্যামি জেনকে তো কোনোভাবেই ছোট সুপারস্টার আমরা বলতে পারি না। হ্যাঁ, যদিও তার নামে আছে আন্ডারডগ ফ্রম দি আন্ডারগ্রাউন্ড, কিন্তু সে কোনোভাবেই আন্ডারডগ না। কিন্তু তবু যেন কোথাও না কোথাও স্যামি জেন যেই ম্যাচে থাকে সেই ম্যাচে তাকে আন্ডারডগ বলে মনে হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যারিয়ান ক্রসের যে হাইপটা তৈরি হয়েছে ইন্টারনেটে হোক বা অডিয়েন্সের মধ্যে হোক বা ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের মধ্যে হোক, সেটাও কিন্তু কম কিছু না। সবাই ক্যারিয়ান ক্রসকে দেখতে চাইছে যাতে ক্যারিয়ান ক্রস তার মানে কেরিয়ারের সাকসেস পায়। আর ক্যারিয়ান ক্রস এই মুহূর্তে যেন ডাব্লিউডাব্লিউতে ভালো কিছু করতে পারে, সেটা ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স মানে আমরা অডিয়েন্সরাই চাইছি। তো সেক্ষেত্রে ক্যারিয়ান ক্রসকেও ডাব্লিউডাব্লিউ খুব একটা সহজে হারাতে পারবে না। এবার অলরেডি নাইট অফ চ্যাম্পিয়ন্সে যখন ক্যারিয়ান ক্রস আর স্যামি জেনের ম্যাচ হয়েছিল, তখন আমরা দেখেছিলাম প্রিমিয়াম লাইভ ইভেন্টে ক্যারিয়ান ক্রস ম্যাচ তো পেয়ে গেছিলো, কিন্তু সেই ম্যাচে ক্যারিয়ান ক্রস হেরে গেছিল। কিন্তু রিসেন্টলি রয়ের এপিসোডে যে ক্যারিয়ান ক্রস আর স্যামি জেনের ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে আমরা দেখেছিলাম যে স্যামি জেন নিজের 100%-এ ছিল না, আর এইটার সুযোগ নিয়ে ক্যারিয়ান ক্রস স্যামি জেনকে হারিয়ে দিয়েছিল উইথ এ হেল্প অফ স্টিল পাইপ। এবার ডাব্লিউডাব্লিউ এই স্টোরি লাইনটাকেই ক্যারি ফরওয়ার্ড করছে, মানে এখন দুজনেরই স্কোর হচ্ছে 1-1, স্যামি জেনের 1, ক্যারিয়ান ক্রসের 1। আর সামার স্ল্যামে যে তাদের মধ্যে ফাইনাল ম্যাচটা জিতবে, মানে বলা যেতে পারে এটাই হয়তো ফাইনাল ম্যাচ, তাহলে সে এই ফিউডটাই জিতে যাবে। কিন্তু তোমাদের একটা টুইস্ট বলে রাখি, সেটা হচ্ছে ক্যারিয়ান ক্রসের কন্ট্র্যাক্ট এই আগস্ট মাসে শেষ হয়ে যাচ্ছে। মানে এই যে আগস্ট মাস শুরু হলো, এই মাসেই ক্যারিয়ান ক্রসের কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে। আর এখনও অবধি ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ান ক্রসকে কোনো নতুন কন্ট্র্যাক্ট অফার করেনি। আর ক্যারিয়ান ক্রসকে যখন এই নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, ক্যারিয়ান ক্রসও সেটা নিয়ে বেশি কিছু মুখ খোলেনি। ক্যারিয়ান ক্রস বলেছে যে সময় আসলে দেখা যাবে, যখন সঠিক সময় আসবে তখন আমরা সবাই দেখতে পাবো ক্যারিয়ান ক্রসের সাথে কী হচ্ছে। এবার ক্যারিয়ান ক্রস আদৌ ডাব্লিউডাব্লিউতে থাকবে কি ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাবে, এইটাই এখন একটা প্রশ্ন চিহ্নের মুখে। কিন্তু আমরা দেখেছিলাম রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ R-Truth-কে ছেড়ে দিয়ে একটা ভুল করেছিল, তারপর যেইভাবে মানে ফ্যান্সদের ব্যাকল্যাশ পেয়েছিল, তার ফলে আমরা দেখেছিলাম R-Truth-কে ডাব্লিউডাব্লিউ আবার তাদের কোম্পানিতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল। তো সেম ভুল কি ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ান ক্রসের সাথেও করবে? কারণ দেখো, ক্যারিয়ান ক্রসের এখন যে হাইপটা তৈরি হয়েছে, এই মোমেন্টে যদি ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ান ক্রসকে কোনো কন্ট্রাক্ট অফার না করে আর ক্যারিয়ান ক্রস যদি ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যায়, তাহলে হয়তো আবার সেম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তো এইটাকে কি ডাব্লিউডাব্লিউ চাইবে? আমার মনে হয় না।
কিন্তু আরেকটাও ব্যাপার আছে, সেটা হচ্ছে হয়তো ক্যারিয়ান ক্রসকে ডাব্লিউডাব্লিউ কন্ট্রাক্ট অফার করে দিল, কিন্তু তার যে ওয়াইফ মানে স্কারলেট তাকে হয়তো ডাব্লিউডাব্লিউ মানে কন্ট্রাক্ট অফার করলো না। তার ফলে কি হবে, তার ফলে ডাব্লিউডাব্লিউতে ক্যারিয়ান ক্রস থাকবে কিন্তু সে একা হয়ে যাবে। আর সত্যি কথা বলতে ক্যারিয়ান ক্রসকে না একা দেখতে ভালোও লাগে না, তার সাথে স্কারলেট যখন এন্ট্রেন্স করে তখন তাদের যে এন্ট্রেন্সে একটা অরা ফিল হয়, সেটাই ক্যারিয়ান ক্রসকে আপাতত বানিয়ে রেখেছে। তো সেটাই যদি চলে যায়, ক্যারিয়ান ক্রসকে আর কেউ অত বড় সুপারস্টার হিসেবে দেখবে বলেও আমার মনে হয় না। এবার একবারের জন্য যদি আমরা মেনে নিই যে এই মাসে ক্যারিয়ান ক্রসের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে আর ক্যারিয়ান ক্রসকে ডাব্লিউডাব্লিউ নতুন কোনো কন্ট্রাক্ট দিচ্ছে না, তাহলে এটাও ধরে নেওয়া যায় যে সামার স্ল্যামে এই ম্যাচটাই ক্যারিয়ান ক্রসের ডাব্লিউডাব্লিউতে লাস্ট ম্যাচ। তাহলে তো স্যামি জেন জিতছে, তখন তো ক্যারিয়ান ক্রসের জেতার কোনো চান্সই নেই। কিন্তু যেমন বললাম, এক ভুল ডাব্লিউডাব্লিউ দুবার করবে বলে আমার মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে হয়তো ক্যারিয়ান ক্রসকে ডাব্লিউডাব্লিউ নতুন কন্ট্রাক্ট অফার করে দিতে পারে, কিন্তু তবুও কি স্যামি জেনের জেতার কোনো চান্স আছে? আমার মনে হয় জেতানো উচিত না স্যামি জেনকে, কারণ স্যামি জেন এই ম্যাচটা হেরে গেলে স্যামি জেনের খুব একটা ক্ষতি হবে না, কিন্তু ক্যারিয়ান ক্রস যদি এইখানে এসে ম্যাচটা হেরে যায় তাহলে একটা ক্ষতি ক্যারিয়ান ক্রসের হতে পারে। কিন্তু ক্যারিয়ান ক্রস কীভাবে ম্যাচটা হারতে পারে সেটাও আমি তোমাদের বলছি। একটা উপায় হতে পারে যেখানে ক্যারিয়ান ক্রস ম্যাচটা হেরে গেল আর ক্যারিয়ান ক্রসের কোনো ক্ষতি হলো না, সেটা হচ্ছে স্যামি জেন যদি স্টিল পাইপের ইউজ করে এই ম্যাচটা জেতে। কারণ দেখো স্যামি জেনের যে ক্যারেক্টারটা, সেখানে স্যামি জেন কোনোরকম কোনো চিটিং করে না। এবার যেমন আমরা দেখেছিলাম একটা স্টিল পাইপ ব্যবহার করে রয়ের এপিসোডে ক্যারিয়ান ক্রস স্যামি জেনকে হারিয়েছিল, স্যামি জেনও যদি সেরকম কিছু একটা করে যেখানে আমরা দেখবো যে রেফারি অন্যমনস্ক হয়ে আছে, সেই সময় স্যামি জেন একটা স্টিল পাইপ ব্যবহার করে মানে চিটিং করে ক্যারিয়ান ক্রসকে হারাচ্ছে, সেক্ষেত্রে ক্যারিয়ান ক্রস হয়তো ম্যাচটা হেরে যাবে কিন্তু তার পয়েন্টটা প্রুফ হয়ে যাবে, কারণ সে তো এইটাই আমাদের সামনে নিয়ে আসতে চাইছে যে স্যামি জেনকে আমরা যতটা ভালো মনে করছি ততটা ভালো স্যামি জেন না। তো এই ক্ষেত্রে স্টোরি লাইনটার পারপাসও কাজে লাগবে, এমনকি ক্যারিয়ান ক্রসকে হারিয়েও দেওয়া যাবে আর স্যামি জেনকে জিতিয়েও দেওয়া যাবে, আর এতে কারো কোনো ক্ষতিও হবে না। তো এই একটা উপায় হতে পারে। আর যদি ক্যারিয়ান ক্রস এই ম্যাচে জিতে যায় তাহলে তো ক্যারিয়ান ক্রস যেটা বলছে সেটা ক্যারিয়ান ক্রস আমাদের প্রমাণ করে দিতেই পারে, আর তারপর হয়তো স্যামি জেনের একটা হিল টার্নও হতে পারে, যেখানে পরে স্যামি জেন অ্যাজ আ হিল ডাব্লিউডাব্লিউতে কাজ করতে পারে, আর সে তারপর সত্যি হেরে গিয়ে যখন নিজের খুব খারাপ লাগবে তখন নিজের আসল রূপকে বাইরে এনে আমাদের দেখাতে পারে যে আসলে স্যামি জেন কী। আর স্যামি জেনকে আমরা এতদিন ধরে যে ভালো মানুষ ভাবছিলাম, অ্যাকচুয়ালি স্যামি জেন অতটা ভালো মানুষ না। তো এইসবই ম্যাচের পেছনে ডিপেন্ড করে আছে। তো দেখা যাক এই ম্যাচে কী হয়। ফাইনাল প্রেডিকশন সেটা তো কালকে আমার প্রেডিকশন ভিডিওতেই তোমরা জানতে পারবে। এবার কথা বলা যাক রোমান রেইন্স অ্যান্ড জে উসো ভার্সেস ব্রন মানে ব্রন ব্রিকার আর ব্রনসন রিডের ম্যাচের। এবার এই ম্যাচটাকে নিয়ে কথা বলার আগে একটা কন্ট্রোভার্সি অ্যাড্রেস করি এই ম্যাচটা রিলেটেড। তো এই ম্যাচটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়ে গেছিলো, কারণ অনেকের মতে এই ম্যাচটাকেই নাইট ওয়ানের মেইন ইভেন্ট করা উচিত, আবার অনেকের মতে সিএম পাঙ্ক ভার্সেস গান্থারের ম্যাচ নাইট ওয়ানের মেইন ইভেন্ট করা উচিত। এবার আমার এই বিষয়ে মত কী? এবার দেখো, এই চ্যানেলে আমি রোমান রিডেন্সকে কতটা সাপোর্ট করি আর রোমান রিডেন্সকে কতটা ডিফেন্ড করি সেটা আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না, কিন্তু তোমরা যদি আমাকেও জিজ্ঞাসা করো যে নাইট ওয়ানের মেইন ইভেন্ট অ্যাকচুয়ালি কোন ম্যাচটা হওয়া উচিত এই দুটো ম্যাচের মধ্যে, আমি বলবো সিএম পাঙ্ক ভার্সেস গান্থারের ম্যাচই মেইন ইভেন্ট হওয়া উচিত। কারণ প্রথমত এই ম্যাচটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য হচ্ছে কি, আর এই ম্যাচের স্টোরি লাইনও ইনভলভ আছে যে যদি সিএম পাঙ্ক নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়, এরকম অনেক কিছু আছে এই ম্যাচের উপর। কিন্তু রোমান রিংস জে উসোর ম্যাচে সেরকম কোনো স্টোরি লাইন নেই। স্টোরি লাইন বলতে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে রোমান রিংসের রিটার্ন হয়েছিল, আর এখন রোমান রিংস অনেক মিশন আছে যে সেথ রলিন্স আর তার যে টিমটা আছে সেটাকে রোমান রিংস শেষ করতে চায়। তো আমার মনে হয় না এই ম্যাচটার মেইন ইভেন্টে হওয়া খুব দরকার বলে। কিন্তু হ্যাঁ, কিছু জিনিস যদি এই ম্যাচে ঘটে তাহলে এই ম্যাচটাও হয়তো মেইন ইভেন্ট স্পট ডিজার্ভ করতো, কিন্তু এখন এটা অফিসিয়াল হয়ে গেছে যে সিএম পাঙ্ক আর গান্থারের ম্যাচই নাইট ওয়ানকে মেইন ইভেন্ট করছে, কারণ এটা সিএম পাঙ্ক নিজে কনফার্ম করে দিয়েছে। যাই হোক, এবার এই ম্যাচটাকে নিয়ে কথা বলা যাক। তো এই ম্যাচে কী কী হতে পারে। এবার দেখো, প্রথম কথা হচ্ছে আমি কেন বলছি এই ম্যাচটার মেইন ইভেন্ট হওয়া দরকার না, কারণ আমার মনে হয় এই ম্যাচটাকে না ডাব্লিউডাব্লিউ একদম সিম্পল রাখবে। এই ম্যাচটায় বেশি কিছু ডাব্লিউডাব্লিউ করবে না, আর এই ম্যাচে যাই হোক না কেন এই ম্যাচে রোমান রিংস আর জে উসো জিতে যাবে। তার প্রথম কারণ হচ্ছে রোমান রিংসের রিটার্নের পর এটা রোমান রিংসের প্রথম ম্যাচ, আর এই যে নতুন ক্যারেক্টারটার সাথে রোমান রিংস এসেছে মানে TC1, তো এই ক্যারেক্টারে এসেই যদি রোমান রিংস তার প্রথম ম্যাচ হেরে যায় সেটা রোমান রিংসের জন্য খুব একটা ভালো জিনিস হবে না। তো আমার মনে হয় এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ সিম্পল রাখবে, আর রোমান রিংস আর জে উসো এই ম্যাচটা ইজিলি জিতে যাবে আর ব্রনকে হারিয়ে দেবে। কিন্তু কোন কন্ডিশনে রোমান রিংস হারতে পারে সেটাকে নিয়েও একবার কথা বলা যাক। আর এইখানে আমি দুটো কন্ডিশন রেখেছি যেই কারণে কিনা রোমান রিংস এই ম্যাচে হেরে যেতে পারে। তো সেগুলো কি এবার এক এক করে তোমাদের বলি। প্রথম কন্ডিশন হচ্ছে যদি সেথ রলিন্স এই ম্যাচে কোনোভাবে ইনভলভ হয়ে যায়। এবার দেখো, সেথ রলিন্সের ইনজুরি রিয়েল না ফেক এই নিয়ে তো অনেক আলোচনা করেছি। সেথ রলিন্স কোথায় বা কোন ম্যাচে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে পারে সেটা নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু আমাদের এইটা ভুলে গেলে চলবে না যে সেথ রলিন্সের যদি অ্যাকচুয়ালি সামার স্ল্যামে রিটার্ন হয়, সে যে শুধু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলোতে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে আসবে তা না, সে এই ম্যাচটাতেও ইনভলভ হতে পারে। এবার তোমরা ভাবো, এই ম্যাচটা সামার স্ল্যামের ওপেনিংয়ে হচ্ছে আর এই ম্যাচের শেষে
সেথ রলিন্সের রিটার্ন হয়ে গেল। আর তারপর পসিবিলিটি খুলে গেল যে এই নাইটের মেইন ইভেন্ট যেটা গান্থার ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচে তো চলেছে, এই ম্যাচেও সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে পারে। আবার নাইট 2-তে জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচেও সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে পারে। মানে তখন দুটো ম্যাচেই পসিবিলিটি খুলে যাবে। মানে হয়তো ব্যাপারটা সারপ্রাইজিং থাকবে না তখন অতটা, কিন্তু পসিবিলিটি খুলে যাবে। কিন্তু সেথ রলিন্স এই ম্যাচে এসে কী করতে পারে? কারণ দেখো, সেথ রলিন্সের ইনজুরিটা যদি সত্যি অতটা মানে সিরিয়াস না হয়ে থাকে আর সামার স্ল্যামের মধ্যে যদি সেথ রলিন্স ঠিক হয়ে যায়, তাহলে সেথ রলিন্স এই ম্যাচে এসে ব্রনসন রিড আর ব্রন ব্রিকারকে সাহায্য করতে পারে। আর যেহেতু পল হেমান আছেই তাদের সাথে, তো সেটা করতে বেশি কোনো অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে যদি এই ম্যাচের কোনো একটা পয়েন্টে গিয়ে আমরা দেখি যে রেফারি উল্টে পড়ে আছে বা রেফারির নজর নেই, আর সেই সময় সেথ রলিন্সের রিটার্ন হলো, আর সেথ রলিন্স এসে এই ম্যাচে জেউস আর রোমান রিন্সকে কস্ট করে দিল, তাদের উপর স্টোম্প মেরে দিল বা যা ইচ্ছা করে দিল, করে তার যে টিমমেট মানে ব্রন তাদেরকে সাহায্য করলো এই ম্যাচটা জিতে যেতে। তো এই একটা ব্যাপার হতে পারে যে ক্ষেত্রে কিনা সেথ রলিন্স এই ম্যাচে রিটার্ন করে রোমান রিন্সকে হারিয়ে দিতে পারে। এবার এর ফলে কি হবে? এর ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে রোমান রিন্সের উপর হয়তো সেথ রলিন্স এতই বাজেভাবে অ্যাটাক করবে যে তারপরে রোমান রিন্স আবার বেশ কিছু দিনের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে অফ হয়ে যাবে। আর আমরা এমনিও জানি যে সামার স্ল্যামের পর রোমান রিন্স এমনি ডাব্লিউডাব্লিউ থেকে কিছুদিনের অফ নিতে চলেছে। তো এইভাবে স্টোরি লাইনে প্লে করা যেতে পারে। আর তারপর যখন আবার রোমান রিন্সের রিটার্ন হবে, তখন রোমান রিন্স ডিরেক্ট এবার সেথ রলিন্সের জন্য আসতে পারে, আর তারপর তাদের মধ্যে ফিউড শুরু হয়ে যেতে পারে। তো এইভাবে এই ম্যাচের একটা রেজাল্টে সেথ রলিন্সের হাত থাকতে পারে যদি সেথ রলিন্স এসে এই ম্যাচে রোমান রিন্স আর জেউসের টিমকে হারিয়ে দেয় আর নিজের টিমকে এই ম্যাচে জিতিয়ে দেয়। আর নেক্সট যে ঘটনাটা ঘটতে পারে যার ফলে রোমান রিন্সের টিম এই ম্যাচটা হারতে পারে, সেটা হলো যদি রোমান রিন্সের টিমমেট মানে আমাদের মেন ইভেন্ট জেউসো সেই রোমান রিন্সকে বিট্রে করে দেয়। এবার কেন জেউসো রোমান রিন্সের উপর টার্ন করতে পারে তারও কারণ তোমাদের আমি দিয়ে রাখি। কারণ লাস্ট উইকের রতে আমরা দেখেছিলাম পল হেমান জেউসোকে এটা বোঝাতে এসেছিল যে রোমান রিন্স কখনোই জেউসোর ভালো চায়নি, আর রোমান রিন্স এটা কখনোই চায়নি যে জেউসো তার কেরিয়ারে সাকসেস পাক। আর রোমান রিন্স নেক্সট ট্রাইবাল চিফ হিসেবেও কোনোদিন জেউসোকে দেখেনি। জেউসো যা করেছে তার কেরিয়ারে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা, রয়্যাল রাম্বল জেতা বা মেইন ইভেন্ট জেউসো হয়ে ওঠা, প্রত্যেকটা জিনিস সে নিজের দমে করেছে। হ্যাঁ, আমরা বলতে পারি যে রোমান রিন্সের একটা ইনফ্লুয়েন্স ছিল তার কেরিয়ারে, কিন্তু রোমান রিন্স কখনো ডিরেক্টলি জেউসোকে কোনোভাবে সাহায্য করেনি। আর আমরা দেখেছি জেউসোর কেরিয়ারে যত প্রবলেম ছিল, মানে সেটা 2020 থেকে শুরু করে যখন কিনা রোমান রিন্স চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমবারের জন্য, তখন তার প্রথম চ্যালেঞ্জারও জেউসোই ছিল। তারপর জেউসোকে এক প্রকারে রোমান রিন্স বাধ্য করেছিল তার সাথে আসতে। এমনকি তার আর রোমান রিন্সের যখন হেল ইন রাসেল ম্যাচ হয়েছিল তখনও সে হেরে গেছিল, আর হেল ইন রাসেলে আই কুইট ম্যাচ ছিল। তাকে আই কুইট কেন বলতে হয়েছিল? কারণ জিমি উসোকে বাঁচানোর জন্য। কিন্তু সেই জিমি উসো একবার জেউসোকে বিট্রে করেছিল যখন তার আর রোমান রিন্সের ম্যাচ হয়েছিল। এছাড়া তার কারণেই স্যামি জেন আর তার সম্পর্ক খারাপ হয়েছিল, রয়্যাল রাম্বলে তাকে পরিবার থেকে বেরিয়ে যেতে হয়েছিল। এমনকি তাকে এতটাই মেন্টাল ট্রমা দিয়েছিল রোমান রিন্স যে সে ব্লাড লাইন ছেড়ে একসময় বেরিয়েই গেছিল। তারপর তো তাকে কোডি রোডস আবার রতে নিয়ে আসে, তারপর কোডি রোডসের সাথে সে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়, এইসব ঘটনা ঘটে। তারপর ধীরে ধীরে সে মেইন ইভেন্ট জেউসো হয়ে ওঠে, তারপর সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জেতে, তারপর সে রয়্যাল রাম্বল জেতে, তারপর সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জেতে। আর মাঝখানে আবার আমরা ব্লাড লাইনে রিউনিয়নও দেখতে পেয়েছিলাম। কিন্তু সেই সবেও আমরা দেখেছিলাম যে কোথাও না কোথাও যেন রোমান রিন্স আর জেউসোর একটা অমিল ছিল মতের। কারণ জেউসোকে রোমান রিন্স একসময় যা টর্চার করেছে সেই ট্রমাটাকে জেউসো কখনোই ভুলতে পারেনি। কিন্তু তারপর যখন ব্লাড লাইনে রিউনিয়ন হয়ে যায় তখন আমরা দেখতে পাই ধীরে ধীরে তারা সেম পেজে আসার। এখন আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে রোমান রিন্স আর জেউসো সেম পেজে আছে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে আগের বছরের সার্ভাইভার সিরিজের সময় জেউসো একটা কথা বলেছিল, যেটা হচ্ছে রোমান রিন্সকে সে তখনই হেল্প করবে যখন রোমান রিন্স আর সে সেম পজিশনে থাকবে, মানে কেউ বড় হবে না, কেউ কারো থেকে ছোট হবে না। যদিও রোমান রিন্স ট্রাইবাল চিফ, কিন্তু জেউসো মেন ইভেন্ট জেউসো স্ট্যাটাসে থাকবে, মানে সেই রোমান রিন্সের থেকে কোনো অংশে ছোট না, তাহলেই সে রোমান রিন্সকে সাহায্য করবে। তো এই ম্যাচে কি রোমান রিন্সের থেকে ছোট হয়ে বা রোমান রিন্সের রাইট হ্যান্ড ম্যান হয়ে জেউসো হেল্প করতে পারবে রোমান রিন্সকে? হ্যাঁ, যেহেতু তারা ব্লাড লাইন আর তারা একই পরিবারের অংশ, তারা দুই ভাই, তো সেক্ষেত্রে করতেই পারে। কিন্তু এই যে পুরনো ট্রমাগুলো, এইগুলো যদি কোনো মতে জেউসোর মাথায় ঘুরতে শুরু করে, আর পল হেমান আগের উইকের রতে যে কথাটা বলেছে সেই কথাগুলোও যদি জেউসোর মাথায় ঘুরতে শুরু করে দেয় একবার, তখন হয়তো আমরা দেখতে পেতে পারি একটা আনএক্সপেক্টেড জিনিস, যে জেউসোই রোমান রিন্সের উপর টার্ন করে দিল এই সবের কারণে। এটা ঠিক কেমন হবে? এটা ঠিক এরকম হবে যে আমরা সেথ রলিন্স আর রোমান রিন্সের মধ্যে ফিউড দেখতে পাই, কিন্তু ওই যে শিল্ড ভাঙার সময় সেথ রলিন্স রোমান রিন্সের পিঠে চিয়ার দিয়ে অ্যাটাক করেছিল, সেটাকে রোমান রিন্স আজও ভুলতে পারেনি। মাঝখানে শিল্ডের রিউনিয়ন হয়েছে, সেথ রলিন্স রোমান রিন্সের ম্যাচ হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু সেই অ্যাটাকটাকে রোমান রিন্স এখনও ভুলতে পারেনি। সিমিলারভাবে জেউসোর সাথেও হয়তো রোমান রিন্সের আবার মিল হয়ে গেছে, কিন্তু এখনও
এখনও জেউসের মাথায় এসে পুরনো কথাগুলো কোথাও না কোথাও হয়তো ঘুরছে, আর সেই কথাগুলোর জন্যই, আর এই কথাটাও সত্যি যে রোমান রিন্স সত্যি জেউসকে নেক্সট ট্রাইবাল চিফ হিসেবেও দেখেনি, সে সোলো সিকোয়ার নাম নিয়েছিল নেক্সট ট্রাইবাল চিফ হিসেবে। তো এই কথাগুলো যদি জেউসের মাথায় ঘুরতে শুরু করে তাহলে জেউসও এই কাণ্ডটা ঘটাতে পারে, আর এই ম্যাচে হয়তো রোমান রিন্সের উপরই টার্ন করে যেতে পারে। আর পসিবলি এটাও হতে পারে যে এটাই হয়তো পল হেমনের প্ল্যান বি, আর আমরা সামারস্ল্যামে যে কেওটিক হিল টার্নটার কথা শুনছিলাম সেটা হয়তো জেউসরই হতে পারে, যে এত ফ্যান ফেভারিট জেউসও, যেখানে অডিয়েন্স তার সাথে ইট করে, তাকে এত সেলিব্রেট করে, সেরকম ফ্যান ফেভারিট জেউসও যদি হিল টার্ন করে তাহলে এইটা কেওটিক হিল টার্ন হবে না তো আর কি হবে। তো এই একটা পসিবিলিটি হতে পারে যার ফলে জেউসও রোমান রিন্সের উপর টার্ন করে রোমান রিন্সকে হারিয়ে দিতে পারে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কতটা সেটাই এখন দেখার বিষয়। তো এই দুটো পসিবিলিটি আমার মনে হচ্ছে, যেই দুটো ঘটনা ঘটলে আর কি রোমান রিন্স এই ম্যাচে হারতে পারে, আর বাকি যদি এই ঘটনাগুলো না ঘটে সামারস্ল্যামে তাহলে এই ম্যাচে ইজি রোমান রিন্স আর জেউসই জিততে চলেছে। আর বাকি আমার ফাইনাল প্রেডিকশন কি সেটা যেমন বললাম কালকের প্রেডিকশন ভিডিওতে তোমরা জেনেই যাবে। তো এইভাবেই আজকের এই এপিসোডটাও শেষ করা যাক, আর তার সাথে সাথে এই যে 5টা এপিসোডের সিরিজ সেটাকেও ফাইনালি এখানে শেষ করা যাক। এবার তোমরা প্রথমে বলো যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর তারপর বলো এই পুরো সিরিজটা তোমাদের কেমন লেগেছে। আর যারা যারা এখনও এই সিরিজের বাকি এপিসোডগুলো দেখোনি অবশ্যই একবার গিয়ে দেখে এসো, আর যেমন ভিডিও শুরুতে বললাম ভিডিওটাকে লাইক, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ভিডিওটাকে পারলে হাইপ করে দিয়ে যাও। তাহলে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে সামারস্ল্যামের প্রেডিকশন ভিডিও নিয়ে, আর তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে থাকো। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।